নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন মৈত্রেয়ী দেবীর লেখা উপন্যাস ন হন্যতে। আজ শোনাচ্ছি উপন্যাসটির 10ম পর্ব। সংসারটাকে আমি খুব ভালোবেসেছি। আমি ঘর বাড়ি সাজাতে ভালোবাসি। আমার মায়ের বাড়ির এলোমেলো কখনো ঠিক করে উঠতে পারতাম না। এই নিয়ে অষ্টপ্রহর খিটিমিটি লেগে থাকত। কেউ পর্দায় হাত মুছে ফেললেও, দেওয়ালে আঁক কেটে বসলেও, কাগজ ছড়িয়ে ফেললেও উপর থেকে উঠোনে। সোফার কাপড় পরিষ্কার করেছি, বাবার কোনো টুলো পণ্ডিত ভক্ত এসে তার উপর উবু হয়ে বসে পায়ে দাগ লাগিয়ে গেল। আবার কালই হয়তো ইউরোপের কোনো নামী ব্যক্তি আসবেন। এই নিয়ে আমি খেটে খেটে হয়রান হতাম। এখানে আমি অবাধ সুযোগ পাচ্ছি। আমার বাড়ি ঝকঝকে একটা গয়নার মতো। কাঠের মেঝে সপ্তাহে একদিন ঘষে ঘষে সুগন্ধি মোম দিয়ে পালিশ করা হয়। এত পালিশ হয় যে মেঝেতে মুখ দেখা যায়। কাঁচের জানালার কাঁচ মেথিলেটেড স্পিরিট দিয়ে চকচকে করে মোছা হয়। ফুলদানি ও কিউরিও তো বটেই, দরজার কবজা ও হাতল ব্রাসো দিয়ে ঝকঝকে করা হয়। মাসে একবার বারান্দায় ফুলের টবগুলো রং করি। আমার রান্নাঘরে বাসনগুলো সোজা করে রাখা, কলঙ্ক শূন্য। সবগুলি আলমারির ভিতরে প্রত্যেকটি তাকে জিনিস সস্থানে থাকে। আমার 20 বিঘা বাগানের গাছপালা ছিমছাম যত্নে ছাঁটা। খাবার টেবিলে কাঁটা চামচ ঝকঝক করে। ন্যাপকিন এক এক দিন এক এক রকম করে ভাঁজ করা থাকে। মাখনদানিতে মাখনের ফুল কাটা। দুপুরে আমরা পাথরের থালায় খাই, রাত্রে ডিনার সেট ব্যবহার হয়। ভোরবেলা বেয়ারা এসে দরজায় টোকা দেয়। তার মাথায় পাগড়ি বাঁধা, পরনে চাপকান সাদা ধপধপ করছে। ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে এসেছে, বেড টি। কফি পার্কুলেটারে সকালবেলাতেই কফি বসিয়ে দেওয়া হয়েছে। তার সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে আছে। মালি ফুলের স্তূপ নিয়ে এসেছে। কোনোদিন বা আমি মালির সঙ্গে কাঁচি নিয়ে বেরিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, ও ফুল কাটছে। জাপানি ফুল সাজানো আজকাল খুব দেখছি। আমার তত ভালো লাগে না। ওটা কৃত্রিম একটা খেলনার মতো। আর বাঙালিরা তো ফুল সাজাতে জানেই না। বউবাজারে যে তোড়াগুলো বিক্রি হয় তা দেখলেই বোঝা যায়। দেবদারু পাতা দিয়ে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে তার দিয়ে বাঁধা। ফুলের প্রাণ কতক্ষণে অত্যাচারে বাঁচে। তা না হলে একটা টিকটিকে ফুলদানিতে 2-4টে করে গুঁজে দেওয়া। আমি এখানে ইংরেজ এক মহিলার ফুল সাজানো দেখে চমৎকৃত। ঘরের কোণে একটা ফুল শুদ্ধ ডালি বসিয়ে দেওয়া হয়েছে। ফুল রাখবার পাত্রগুলো এমন হওয়া চাই যাতে ফুল পাতা ছড়িয়ে পড়ে। আমি দেখে দেখে শিখি, যা দেখেছি ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ির আসবাবেই দেখেছি স্বদেশী নকশা। এখানে নানা রঙের কাঠ পাওয়া যায়। আমরা তাই দিয়ে নানা স্বদেশী নকশার আসবাব বানাই। আমাদের পর্দা ও কুশন কিছুই বিলাতি ছিটের নয়। উড়িষ্যার গ্রাম থেকে উড়িয়া পুরোহিতেরা যে ধুতি পরে, তার আঁচলটাই পুরো থান বুনিয়েছি। এ সময় দেশি নকশার কোনো জিনিসই বাজারে সুলভ ছিল না। নানা প্রদেশের গ্রামের লোকদের কাছে লোকশিল্পের নমুনা পাওয়া যেত। তাঁতিকে যখন বললাম এই আঁচলটায় 2টো থান বুনে দাও, তার চক্ষু স্থির, কিছুতেই রাজি নয়। তোমার ক্ষতি কি হবে, টাকা তো পাবে। এরকম তো কখনো করিনি মা। এদেশের মানুষের বিপদই, যা কখনো করেনি তা করবে না, তা সে তাঁতিই হোক কি পণ্ডিতই হোক। ছোট ছোট অচলায়তন বসে আছে, পদে পদে মন জুড়ে। আমাদের বাড়িতে আমাদের ব্যক্তিত্বের ছাপ আছে। লোকে বুঝতে পারে এটা আমাদেরই বাড়ি। কাজ শিখছি ইংরেজ মহিলাদের কাছেও, দের নয়। এখানে 4 ঘর ইংরেজ আছেন, তাদের মধ্যে একজন মহিলাই ঠিকমতো সংসার করেন। অন্যেরা, তাদের কথা আর বলে কাজ নেই। টেনিস খেলা, ব্রিজ, মদ্যপান ও বল নৃত্য, মাঝে মাঝে ফ্লার্টেশন, এছাড়া অন্য কিছু তারা জানে না।
পুরুষগুলো মূর্খ এবং বেহেড মাতাল। ওদের ভিতরেও হয়তো লুকিয়ে কোথাও মনুষ্যত্ব থাকতে পারে, কিন্তু সে দেখবার আমার চোখ নেই, মন নেই। মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে, এদের সংস্পর্শে সংকুচিত হয়ে যায়। আমি জানি এটা একটা ত্রুটি। এই ত্রুটিটি অবশ্য ওদের চোখে পড়ে অন্যভাবে। ওরা ইংরেজ, আমরা তুচ্ছ নেটিভ। ওরা যে দয়া করে আমাদের সঙ্গে মিশতে চায়, আমাদের বল ড্যান্স করতে ডাকে, আমাদের বাড়িতে আসে, তাতেই তো কৃতার্থ হওয়া উচিত। তা নয় সব কিছুতে আপত্তি। তাস খেললে কি চরিত্র নষ্ট হয়ে যাবে? তাস খেললে চরিত্র নষ্ট হয় না ঠিকই, কিন্তু সময় নষ্ট হয়। একে তো মনের মতো কাউকে পাই না, কারোর সঙ্গে চিন্তার আদান প্রদান হয় না। মনের যে স্তরে আমার সঙ্গী দরকার, সেখানটা দিগন্তহীন সাহারা হয়ে আছে। তার উপর যদি এদের সঙ্গে বেশি মিশি, তাহলে আমার ব্যক্তিত্ব বদলে যাবে। সেই অল্প বয়সেই আমার একথা মনে হতো, কারণ ওদের প্রাণোচ্ছলতা দেখলে লোভ হয়। একেবারেই যে তা মনকে টানে না তা নয়, কিন্তু এ লোভ সংবরণ করতে হবে। আমি জানি সব দিক থেকে এক অসীম শূন্যতা আমায় ছেয়ে আছে। তাই আমি যদি খুব শক্ত হাতে নিজের হাল ধরে না থাকি, আমিও বিভ্রান্ত হতে পারি। আমি জানি আমার স্বামী এমন মানুষ, ওর কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার হতে পারে। আমার মধ্যে নানা রকম দুর্বলতা। আমি তাই নিজের মধ্যে পুলিশ বসিয়ে রেখেছি, এতটুকু যেন নড়চড় না হয়। সেই রাধার গানটার মতো, পাহারা রেখেছে, আমি পাছে পা হারাই বলে পাহারা রেখেছে। মদ্যপান নিয়ে একটা বিরোধ ঘনিয়ে উঠেছে, কিন্তু এটাতে হার মানব না। কারণ ওই যা বললাম, সংসর্গজা দোষগুণা ভবন্তি। এদের সঙ্গে থাকলে মনটাও শেষ পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছে যাবে। আমার জীবনের তার যে সুরে বেঁধেছি, তা নেমে যাবে। আজকাল হয়তো লোকে এটাকে গোঁড়ামি মনে করবে, তখনও করতো, কিন্তু সত্যি বলতে কি, মদ্যপানের বিরুদ্ধে লড়াই করতে আমাদের বেশ শক্তিক্ষয় হতে লাগলো। আমি যদি এত জোর না করতাম, তাহলে আমার স্বামী হয়তো নিজে না খেলেও ওদের জন্য ব্যবস্থা করতেন। বস্তুত করেও ছিলেন, অর্থাৎ দ্বিধাগ্রস্ত ছিলেন। আমি তা হতে দিলাম না। একে আমরা বিলিতি জিনিস ছুঁই না। আমার বিয়েতে একটিও বিলিতি জিনিস কেনা হয়নি, কলম পর্যন্ত গুপ্তর ফাউন্টেন পেন। আর এদের বিলাতি মদ্য খাওয়াতে হবে? ওরা তা না হলে আমাদের কৃপণ ভাববে। কেন? সন্দেশ খাওয়াবো। সন্দেশ ওরা সন্ধ্যাবেলা খাবেই না। উনি হাসছেন। তোমার যা ইচ্ছা করো, এটা তোমার সংসার। তোমার দিতে ইচ্ছা দেবে, না হয় দেবে না। আমার ইচ্ছা এবং মত দৃঢ়, কিন্তু সেদিন আমি জানতাম না যে আমি ছোটখাটো একটি যুদ্ধে নামলাম, কারণ আমি ইংরেজদের বিরূপ করে দিলাম। আমি জানতাম না সময় মতো ওরা প্রতিশোধ নেবে। এ যুগে কি অবস্থা জানি না। তখন দেখতাম যারা মদ্যপান করে, তারা যারা করে না তাদের উপর খুব রেগে যায়, কারণ তাদের মনে হয় এটা বুঝি তাদের চরিত্রের উপর কটাক্ষপাত করা। এই মনোভাব অবশ্য অস্বাভাবিক নয়। যে যাই করুক, অন্যের সমর্থনে লোভ ছাড়তে পারে না। আমি বিয়ারাকে বললাম, সবগুলো বোতল নিয়ে ঝর্ণার জলে ফেলে দাও। সে বিস্ফারিত চোখে চেয়ে আছে। ঝর্ণার জলে উৎক্ষিপ্ত হবে এই ঝকঝকে বোতলের বিলাতি মদ্য? গোর্খাদের স্ত্রী পুরুষের এই বস্তুটি তৃষ্ণা তৃপ্ত করবার সাধ্য কারো নেই। পরের দিন সকালবেলা কুলি কামিনরা ঘাস কাটতে এসে বোতলগুলো পেল। সব ভাঙেনি, কিছু কিছু মাটিতে বসে গেছে। তখনকার দিনে গোর্খাদের সততা এতখানি ছিল যে ফেলে দেওয়া জিনিসও কেউ না বলে নেবে না। মাসের পর মাস ঘর খুলে রেখে যাও, ভেজানো দরজা ঠেলে ঢুকে কেউ তোমার ঘড়িটা নিয়ে যাবে না। আমার দুঃখ এই যে এই মানুষদের দেখবার চোখ তৈরি হতে আমার দেরি হলো। আমার চোখ অন্তর্মুখী ছিল। সেই গানের উল্টোটা, বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, আমি চাইনি। এক্ষেত্রে বাইরেই দ্রষ্টব্য ছিল। বেয়ারা বলল, ওগুলো তো আপনি ফেলেই দিয়েছেন,
ওরা নেবে? ওরা নিল। তারপর সেই বিশুদ্ধ স্কচ হুইস্কি উদক মিশ্রিত না হয়ে বোতলের পর বোতল উদরে পড়ার ফল যা হলো তা বোঝার শক্ত নয়। স্ট্রেচারে করে তাদের হাসপাতালে নিয়ে যেতে হলো এবং আমার কীর্তিও রটে গেল সাহেবকুলে। আজকের দিনে এই মনোভাব দুর্বোধ্য ঠেকবে যখন মদ্যের চেয়ে বেশি বহুগুণে প্রমত্তকারী বস্তুর আমদানি হয়েছে এবং গুণী সমাজে সমাদৃত হয়েছে। এদের ডিনার পার্টিতে দূর দূর পাহাড় থেকে প্লান্টার সাহেবরা আসতো। দেখতুম আস্তে আস্তে যত রাত গভীর হচ্ছে, গ্লাসের পর গ্লাস মদ্যপান করে এরা তুরীয় হয়ে যাচ্ছে। যে গাইতে পারে না সে হঠাৎ হেরে গলায় গান জুড়ে দিল, কেউ বা ঢুলতে লাগলো, কেউ যেখানে কোনো স্ত্রীলোক বসেছে তার ঘাড়ে গিয়ে পড়ল, কেউ বা ফট করে আমার পায়ের কাছে বসে কাঁদো কাঁদো গলায় বলল, শ্যাল বি ইউর ডিয়ার। ডিয়ার শব্দটার ওপর পান হচ্ছে কারণ আমি একটা হরিণ পুষেছিলাম। আমি কিছুতেই বুঝতে পারতাম না মানুষ কি করে স্বেচ্ছায় বুদ্ধি হারায়। সুসজ্জিত ঘরে বসে চর্বচস্য লেজ্জপে আকণ্ঠ ভরে বয়স্ক লোকেরা ইচ্ছে করে পাগল হয়ে যাচ্ছে এই দেখে দেখে আমার মনের অবস্থা দুষ্মন্তের রাজপুরীতে সুখী লোকেদের দেখে শারদ্দাতের মতো হতো। স্নাত ব্যক্তির যেমন তৈলাক্তকে, সূচির যেমন অসুচিকে, জাগরিত ব্যক্তির যেমন প্রসুপ্তকে, মুক্ত ব্যক্তির যেমন বদ্ধকে দেখলে মনে হয়, তেমনি হয়েছিল শারদ্দাতের অবস্থা। গভীর রাত্রে আমরা স্বামী স্ত্রী নির্জন বনের ভিতর দিয়ে বাড়ি ফিরি। সামনে বেহারা লণ্ঠন ও লাঠি নিয়ে চলেছে। আমাদের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নিঃশব্দ বনস্থলীতে দুধারে পাহাড়ে ধাক্কা লেগে সেই মশ মশ করে নৈশব্দকেই প্রকাশ করছে। উপরে গাছের চন্দ্রাতপের ফাঁক দিয়ে দিয়ে জ্যোৎস্না গলে গলে পথের উপর আলোক ছায়ার চিত্র বিচিত্র করেছে। আমি জানি ঠিক কোন মোড়ে কি আছে, কোথায় জোনাকিদের রাজত্ব, কোথায় ফুলের গন্ধ পাব। একটা ফুল আছে ঠিক আতপ চালের গন্ধ। কেউ কেউ বলে কোনো সাপের গায়ে সুগন্ধি আতপের গন্ধ পাওয়া যায়। এখানে এত সাপ যে আমাদের আর সাপের ভয় নেই। ওরা মানুষ দেখলে বা শুনলে পালিয়ে যায়। কোবরাও পালিয়ে যায়, কিন্তু অজগর পালায় না। পালাবে কি করে? তার তো নড়তে চড়তে বছর কেটে যাবে। অবশ্য অজগরের ঘাড়ে না পড়লে কারুর ভয় নেই। সে হাত বাড়িয়ে কাউকে ধরবে না, অথচ অজগর দেখেই সে লোকটা মরে গেল। গাছের তলায় কুণ্ডলীকৃত অজগরটা যেই মুখ তুলে চেয়েছে, সেই লোকটা তার চোখ দেখেই ছুটতে শুরু করেছে। অবশ্য বিপরীত দিকে, নইলে সম্মোহিত হয়ে ওর আওতায় গিয়েই পড়বার কথা। অজগর হাত বাড়ায় না ঠিকই, কিন্তু চোখ বাড়ায়, চোখ দিয়েই টেনে নেয়। লোকটা উপরের দিকে ছুটতে ছুটতে একেবারে 2 মাইল দৌড়ে আমাদের বাড়ির কাছে এসে পড়ে গেল। পড়েই মরে গেল, শুধু ভয়েই মরে গেল। আমরা সচরাচর যে পথে চলাফেরা করি সেখানে ভাল্লুক বেরোয় না, ওদেরও তো প্রাণের ভয় আছে। কিন্তু বনের পথে পায়ে হেঁটে 18 মাইল দূর থেকে যে লোকেরা শহর থেকে বাজার আনতে যায়, তাদের সঙ্গে প্রায়ই দেখা হয়। এক একদিন এক একটা কৌশল করে সবাই বাঁচে। একদিন তো খাবার ভর্তি পিঠের ঝুড়িটাকে ফেলে দিল। ঝুড়িটা ছিটকে পড়ে পাহাড় দিয়ে গড়িয়ে যাচ্ছে। ভাল্লুক মানুষ ছেড়ে সে চলমান বস্তুর পিছন পিছন দৌড়ালো। রুটিওয়ালা বেঁচে গেল। ওকে আমরা বলি রুটিওয়ালা। কিন্তু শুধু রুটি নয়, যা কিছু প্রয়োজনীয় জিনিস তা 18 মাইল দূর থেকে আনে। মাছ, মাংস, ওষুধ, তরকারি কিছু এখানে পাওয়া যায় না। একটি জিনিস ভুলে গেলে 3 দিন অপেক্ষা করতে হবে। চিতা, ভাল্লুক আর অজগরে কাণ্ড মিলে এখানকার ঘটনাগুলো ছোটদের গল্পের বইয়ের গল্পের মতো। আমি যে জীবন থেকে এসেছি তার চেয়ে কতই না অন্যরকম। তবু ধীরে ধীরে আমি এদের সঙ্গে মিশে যাচ্ছি। আদিম প্রকৃতি, আদিম মানব আমার অন্তরে প্রবেশ করছে ধীরে, খুব ধীরে। কারণ সাহেবেরা যেরকম করে আনন্দ করতে পারে আমরা তো তা জানিই না। ওরা ছুটির দিনে পিঠে বন্দুক ঝুলিয়ে হাতে ছিপ নিয়ে
ভারবাহী ভৃত্যকুলের কাঁধে খাদ্য ও মদ্যের বোঝা চাপিয়ে শিকারে চলল। সেখানে মদ্যপান হবে, শিকার হবে, এবং ইনি ওর স্ত্রীর সঙ্গে কিংবা কোনো অতিথি বালিকার সঙ্গে ফষ্টি নষ্টি করবেন। ওদের কোনো অভাব বোধ নেই, জঙ্গলেও বেশ আছে ওরা। আমরা পড়ুয়া মানুষ, আমরা এসব পারি? আমাদের নিরীহ হরিণ মারা ভালো লাগে না। আহত হরিণের চিৎকার বা করুণ দৃষ্টি আমাদের কাঁদিয়ে ছাড়ে। তবুও ক্রমে ক্রমে ওদের কাছ থেকে আমরা শিখতে লাগলাম। ওদের কাছেও শেখবার আছে। যে অবস্থাতেই পড়ুক ওরা মানিয়ে নিতে পারে, অনেকটা মারোয়ারিদের মতো। তারাও বেশ পারে প্রতিকূল অবস্থায় মানিয়ে নিতে। হিমালয়ের গায়ে ছোট ছোট এমন গ্রাম আছে যেখানে 25-30 মাইল হয় পায়ে হেঁটে, নয় ঘোড়ায় ছাড়া পৌঁছবার পথই নেই। সেখানেও মারোয়ারিরা দোকানপত্তর খুলে চাল ডাল বিক্রি করে। ওদের জন্যই এখানে আমরা চাল ডাল তেল মশলা পাই। মদ্যপান ও হরিণ শিকার এই দুটি জিনিস বাদ দিয়ে আমিও চেষ্টা করলাম অরণ্য জীবনের আনন্দে প্রবেশ করতে। প্রত্যেক ছুটির দিনে আমি যাকে যাকে পারি জোগাড় করে সদল বলে বের হই বনভোজনে। বনের পথ দিয়ে চলে যাই অনেক দূরে, হয় কোনো নির্জনতর ঝর্ণার ধারে, নয়তো কোনো পার্বত্য নদীর তীরে। এ বনের গাছগুলো একেবারে সোজা সোজা, এরা আলোর প্রত্যাশী। তাই যেন দীর্ঘ গ্রীবা উত্তোলন করে পাহাড় পার হয়ে আকাশে মুখ রাখতে চায়। ওই গাছের ছায়াচ্ছন্ন মৃত্তিকা শ্যাওলার ভেজা গন্ধে চারদিক ভরে রাখে। ঘোড়ার পায়ের নিচে ঘাসফুল আর বন্য ফার্ন দলিত হয়ে যায়। আমি অন্যমনস্ক হয়ে লাগাম ধরে থাকি। বনের মধ্যে চলতে চলতে মন হঠাৎ উদাস হয়ে যায়। সেই গৃহবিভাগী রাজার কথা মনে পড়ে। একাকী হয় মারুচ্ছ জগাম গহনাং বনাং। কোথায় কাদের সঙ্গে চলেছি আমি? এরা সব ছায়ামূর্তি। এই জীবনটা কি চেয়েছিলাম? হায় ঈশ্বর, কীটপতঙ্গ সঙ্গী পায়, আমাকে একজন সঙ্গী দিলে না। অবসাদ কেটে যায় যখন বনের ভিতর থেকে বেরিয়ে হঠাৎ পার্বত্য নদীকে দেখতে পাই, উপল শয়না কলনীনাদিনী জলধারা। স্রোতের মাঝে মাঝে পাথরে আটকে হ্রদ হয়ে থাকে, সেখানে ঝাঁপিয়ে পড়ে আমরা স্নান করি। তিতাপতি বলে একরকম সুগন্ধ পাতা আছে, পাথরে থেতলে জলে ফেলে দিলে সে জল পান করে মাছগুলো মত্ত হয়ে ওঠে। তখন সেই মাছ ধরা হয়। পাথরের চুলো তৈরি করে কাঠকুটো দিয়ে আগুন জ্বেলে মাছ ভাজা হয়। বড় বড় পাথর নদীর মাঝে মাঝেই আছে, তার পাশ দিয়ে জল ঘুরে ঘুরে ফেনা তুলে তুলে সাদা হয়ে যায়। সেই পাথরের ওপর বসে আমার সাগরিকা কবিতাটি পড়তে ইচ্ছে করে। বসিয়াছিলে উপলে উপকূলে। ম্যাকডোনাল্ড, জাভা বলে একটা দ্বীপ আছে জানো? জানি বই কি, সেখানে চায়ের চাষ হয়। ওহ, তাই জানো? সেখানে বহু আগে ভারতীয় সভ্যতা গিয়েছিল শ্যামদেশেও, তা জানো? নেভার হার্ড অফ সাচ আ থিং। ইংরেজ আসবার আগে ভারতীয় সভ্যতা বলতে কিছু ছিল কি? নাও ঠেলা, এদের সঙ্গে কি কথা বলবে? আমার স্বামী তো সহজে কোনো কথা বলতে চান না, বিতর্কে তো যাবেনই না, তবু বাধ্য হয়ে তাকেও এক একদিন দু একটা কথা বলতে হয়। ম্যাকডোনাল্ড বলে, তোমরা তো লেখাপড়া শিখেছ, তোমরা তো খুবই বুদ্ধিমান, তবে খ্রিস্টান হচ্ছ না কেন? তোমরা সেভড হবে কি করে? উনি বললেন, আমরা সংখ্যালঘুর দলে যেতে চাই না। অর্থাৎ পৃথিবীর জনসংখ্যা কত জানো? না, কত? 2000 মিলিয়ন। এর মধ্যে খ্রিস্টান কত বলতো? জানি না, কত? হয়তো 600 মিলিয়ন হবে। তবেই বলো, মেজরিটির সঙ্গেই থাকা ভালো নয় কি? ক্রমে ক্রমে 2-4 জন করে লোক আসতে শুরু করেছে। আমি আত্মীয় স্বজনকে ক্রমাগত ডাকি, কেউ না কেউ ছুটি হলে আসেন। এ তল্লাটে কেউ এলে আমার অনুরোধে পড়ে আসতেই হয় আমাদের বাড়ি। কাজেও অনেকে আসেন। অতিথিরা আমার বাড়িতে এসে খুশি হয়। যদিও বাজার আসে 18 মাইল দূর থেকে, তবু খাদ্যবস্তুর অভাব রাখিনি।
সুসজ্জিত বাড়িতে অতিথিদের জন্য সুখাদ্য তৈরি করে আমি তৃপ্তি পাই। তাদের বিছানা চীনাংশুকে ঢাকা, বালিশে ল্যাভেন্ডার দিই। চেষ্টা করি একবার যারা আমার বাড়িতে থেকে গেছে তারা যেন কখনো না ভোলে। তারা ঘুম ভেঙে বিছানার পাশে শৌখিন পাত্রে চা পায়, দরজার কাছে পালিশ করা জুতো, স্নানের ঘরে ইস্ত্রি করা কাপড় পায়। প্রথম ২-৩ দিন সবাই খুব খুশি। কি আনন্দেই আছো তোমরা, একেবারে ফার্স্ট ক্লাস হোটেলে। তারপর ১ সপ্তাহের মধ্যেই নির্জনতার অবসাদ বুঝতে পারে সবাই। তখনই পালাই পালাই। একবার স্যার বিএল মিত্র এসেছেন কাজেই। আমাকে দেখে প্রৌঢ় ভদ্রলোক একেবারেই অবাক হয়ে গেছেন। তুমি এখানে থাকো? হে যে দেখি অশোক বনে সীতা। কিন্তু উপমাটা ঠিক নয়। আমায় কেউ বন্দি করেনি। এখানে কোনো রাবণ নেই। সংসারের কাজে আমার কর্মশক্তি ফুরাতে চায় না। সাহেবদের কাছে শিখেছি মুরগি পালন। সেই সময় বিলাতি মুরগি পালার বিশেষ পদ্ধতি শুরু হয়েছে। শিখেছি মৌমাছি পুষতে। মৌমাছিদের জীবন বৃত্তান্ত পড়ে পড়ে মুখস্থ হয়ে গেল। কত রকম বিচিত্র পতঙ্গ আছে তারা মানুষের কাজে লাগে না, তবে তাদেরও নিজের জীবন মূল্যবান। আশ্চর্য এক একটা রূপ, বিচিত্র তাদের ব্যবহার। পাহাড়ের যেখানটা গভীর জঙ্গল সেখানটা সর্বদা ভিজে স্যাঁতস্যাঁতে, কারণ সেখানে রোদ পড়ে না। সেখানে গাছের ডালে শ্যাওলা হয় যাকে বলে মস। লম্বা লম্বা মস ঝুলতে থাকে, ঠিক যেন গাছের শাখা তার এলো চুল ঝুলিয়ে দিয়েছে। এখানে কোনো কোনো গাছ আছে যাতে আলো জ্বলে, ফসফরাসেন্ট। আমার বাবা আমায় বলেছিলেন খুঁজে দেখতে পুরাণে যাকে দিব্যৌষধি বলা হয় তা আছে কিনা। দিব্যবার এই দিব্যৌষধি দেখেছি। জোনাকির মতো কোনো কোনো পোকা আছে যার পিঠে ও দুপাশে মিলিয়ে ৩০টা আলো, ১০টা করে প্রত্যেক লাইনে, এক অভাবনীয় জীব। আর প্রজাপতি বড় ছোট বিচিত্র রঙে রঙিন, কোনোটা বা মথ, রংশূন্য বড় বড় ভয়ঙ্কর চোখ, ধূসর দেহ। ফুলের বাগানে প্রজাপতিরা ওড়ে, তাদের সঙ্গে ঠিক তাদের মতো রঙিন আর একজন উড়ে উড়ে ছুটে ছুটে চলে তাদের ধরবে বলে। বলে, পজ্জাতি পজ্জাতি। সে আমার কন্যা। ১৯৩৬ সালে সে আমাদের ঘরে এসেছে। সে যেন ওই গানটাকে রূপ দিচ্ছে। কি সুখে ওই ডানা দুটি মেলেছে, জোনাকি ও জোনাকি। এখানে আমার সবচেয়ে বড় কাজ খেতে নেমে সবজির চাষ। ৬-৭ বছর তো আলুর চাষই করেছি সমনোযোগে। বীজের ২০ গুণ ফসল হতো আমার। কৃতিত্বের গৌরবে আমি আনন্দিত। আমার এই অধঃপতনে কেউ হয়তো হাসতে পারেন, কিন্তু অবিশ্বাস্য ঠেকলেও বলি, যে কোনো কবিও অবশ্যই আলুর চাষ থেকে আনন্দ পেতে পারেন। একটা ছোট বীজ পোঁতা হয়েছিল মাটির ভিতরে, সে কি করে বর্ধিত হচ্ছে কে জানে। আমরা গোড়ায় মাটি তুলে দিচ্ছি, জল দিচ্ছি, কিন্তু যখন ফসল তোলবার সময় মাটি সরিয়ে দেখা যায় সেই ক্ষুদ্র বীজটি শুষ্ক হয়ে রয়েছে, আর তার থেকেই প্রাণ পেয়ে বড় বড় রসালো ফল ফলে তাকে ঘিরে আছে, তখন কম আশ্চর্য লাগে না। একটু একটু করে মাটি সরানো হয়, একটা একটা করে আলু গড়িয়ে পড়ে। আমি সারা দুপুর ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সংগ্রহ করি মালির সঙ্গে। ঝুড়িতে আলু স্তূপ হয়ে ওঠে। আমার মন এক অদ্ভুত আনন্দে ভরে যায়। বড় বিস্ময়ে মানি হেরি তোমারে। মনে হয় আমি যেন ভ্যান গগের মতো ছবি আঁকলাম পোটেটো ইটার্স। কোথায় বিস্ময় নেই, কোথায় আনন্দ নেই। ওই যে পোকাটা একেবারে ডালিয়া পাতার মতো দেখতে, পাতার সঙ্গে মিশে আছে, যতক্ষণ না নড়ছে বুঝতেই পারবে না যে ওটা প্রাণী, পাতা নয়। একটু নাড়া লাগাতেই ও পাতার মতোই নিশ্চল হয়ে যাবে আত্মরক্ষার চেষ্টায়। ওটাই কি কম বিস্ময়কর? দেখলে বিশ্বাস হয় না যে একটা পোকার শরীর একটা পাতার এমন নিখুঁত অনুকরণে তৈরি হতে পারে। যখন পোকাটা মরে যায় পাতার মতো শুকিয়ে হলদেটে হয়ে যায়। নেচারস মিমিক্রি।
একবার জ্যোতিপ্রকাশ সরকার অমনি একটা পোকা কাগজের বাক্সে করে নিয়ে আসছিলেন বোস ইনস্টিটিউটে দেখাবেন বলে। পোকাটা যখন মরে গেল তখনও একটা পাতাই শুধু, শুকনো পাতা। আর যখন তাতে পিঁপড়ে লাগলো তখনই বোঝা গেল ওটা একটা প্রাণী। এই রাজ্যে আমার দিন কাটছে, এখানে দেখবার অনেক কিছু আছে, বর্ণ গন্ধ রূপের এক সমারোহ, যা দেখবার চোখ আমার একটু একটু করে দিনে দিনে তৈরি হচ্ছে। তবু আমার সেই তবু আমায় কোনোদিনও ছাড়ল না। কখনো অর্ধরাত্রে আমি উঠে আসি আমার স্বামীর শয্যা থেকে, বারান্দায় বসে থাকি, মনে মনে আমার পরিচিত লোকদের কথা ভাবি, ওরা নিশ্চয়ই ওদের অবস্থায় সন্তুষ্ট, আমি কেন নয়? আমি তো সবই পেয়েছি, তবু আমার শূন্যতা কেন যায় না? আমি যা করতে এসেছি যেন তা করা হলো না, আমি যা বলতে এসেছি তা যেন বলা হলো না, আমি যা চেয়েছি তা যেন পাওয়া গেল না। এই অনির্দিষ্ট আকাঙ্ক্ষায় এই চির অতৃপ্তির কোনো নাম নেই, কারণ এটা বোধহয় খুব স্বাভাবিক জিনিস নয়। এ যেন সুখে থাকতে অসুখ সৃষ্টি করা। তবু আমার ওই রকমই। মায়াকভিস্কের একটা কবিতা পড়েছিলাম, তাতে যেন আমার এই সময়কার মনের ভাবটা আছে। শোনো এখন, যদি আকাশে তারা জ্বলে তাহলে নিশ্চয়ই কেউ আছে যে সেগুলো দেখতে চায়। এমন কেউ আছে সে যেন বলে ওগুলো জ্বলুক। কেউ বলে ওই ছোট বিন্দুটা কি, ওটা কি একটা রত্ন? মধ্যদিনের ধুলোর ঝড়ে আক্রান্ত হয়ে ঈশ্বরের প্রসারিত হস্ত চুম্বন করে সে বলে তারাহীন হয়ে আমি বাঁচতে পারবো না। অন্ধকার একলা রাতের ঠান্ডা বাতাসে আমি এসে বারান্দায় দাঁড়িয়ে থাকি একটি তারা দেখব বলে। আকাশ ভরা তারার মাঝে আমার তারা কই? কেউ যদি মনে করেন যে কাহিনী দিয়ে এই লেখা শুরু করেছিলাম এ বেদনায় তারই স্মৃতি অনুস্যূত, তাহলে ভুল হবে, একেবারে ভুল। আমার এই শূন্যতা বোধ কোনো একজন ব্যক্তির জন্য নয়, একেবারে নয়। এই শূন্যতার অর্থ আমি জানি, আমি অন্য কাউকে নয়, আমাকেই খুঁজছিলাম। আমার সত্তার যে অংশ নিজেকে অভিব্যক্ত করতে পারেনি তারই বেদনা আমার বুকের মধ্যে মোচড় দিত। আমার অন্য অংশ হৃষ্টচিত্তে সংসারে লিপ্ত ছিল। যখন সন্ধ্যা নামতেই বেয়ারা জানালা দরজা বন্ধ করে ফায়ারপ্লেসে মোটা মোটা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে যেত, আমি আগুন পোয়াতে পোয়াতে বসে উল বুনতাম। আমার স্বামী একটা বইয়ের পাতা উল্টাতেন, দুজনেই নীরব। তখন আমি কোনো সূক্ষ্ম জিনিস ভাবতাম না, কারোর জন্য আমার মন কেমনও করতো না। স্বামীর চাকরির উন্নতি, উপরওয়ালার অবিচার, কন্যার খাদ্যে অনীহা ইত্যাদি নিয়ে চিন্তিত হতাম, কিংবা নূতন কোনো ফার্নিচারের নকশা ভাবতাম। জীবনের কথা লিখতে গিয়ে ভাবছি এই জীবনটায় কোনো বৃত্তান্তই নেই, থাকবে কি করে? বৃত্তান্ত ঘটে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শে, সংঘর্ষে বা কর্মবহুল জীবনের নানা ঘটনায়। প্রকৃতি আর কি বৃত্তান্ত ঘটাবে? এখানে যা সব ঘটনা ঘটে তা মারাত্মক হলেও তা নিয়ে জীবনের গল্প হয় না। যেমন দাবানল জলে প্রতি বছর, দাবানল কথাটা কাব্যে অনেকেই পড়েছে, দেখেছে কজন? গ্রীষ্মকালে গহন বনে পাতা শুকিয়ে শুকিয়ে ইন্ধন হয়ে থাকে, তারপর হঠাৎ কোনো শুকনো ডালের ঘর্ষণে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, কিংবা কোনো বনচারী অসাবধানে অগ্নিকণা ফেলে গেলে শুকনো পাতায় আগুন লাগে। ধীরে ধীরে ধুইয়ে ধুইয়ে সেই আগুন বাড়তে থাকে। তারপর যখন সমস্ত পাহাড়টা জ্বলে ওঠে বহু দূর থেকে দেখা যায়। গাছ থেকে গাছে, পাহাড় থেকে পাহাড়ে বুভুক্ষু অগ্নিদেব লাফিয়ে লাফিয়ে চলেন। পশুদের পালাবার পথ থাকে না, তাদের আর্তনাদ শোনা যায়। একবার দাবানল জ্বললে তা নেভানো যায় না। একমাত্র উপায় একটি বৃত্ত করে গাছ কেটে দেওয়া, যাতে আগুন ছড়িয়ে না যায়। এই বিপজ্জনক কাজে আমার স্বামীকেও এগিয়ে যেতে হয়, কারণ বুদ্ধিমান লোকের পরামর্শ প্রয়োজন।
মানুষের বোকামি কতদূর পৌঁছতে পারে তা প্রায়ই এখানে দেখি। মাটি কাটা হচ্ছে, রাস্তা চওড়া হবে, দুটো লোক কেটে যাচ্ছে, কেটেই যাচ্ছে। উপরে বড় পাথর আছে, নিচে মাটি কেটে কেটে পাথরটাকে আলগা করে ফেলেছে, তারপর সেই বিরাট প্রস্তরখণ্ড তাদের উপর গড়িয়ে পড়ল। দুটো মানুষের জ্যান্ত কবর হয়ে গেল। আমার স্বামী ছুটলেন। শুনলাম লোক দুটো সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে, শুধু একজনের একখানা হাত বেরিয়ে আছে। ইনি তার চোখে দেখে এসেছেন। আমি শুনে শুনেও ওই একখানা মৃত হাতের কথা ভুলতে পারলাম না অনেক দিন। আদিম অরণ্যের কথা বলছি। আদিম অর্থাৎ এখানে প্রথম যে গাছ জন্মেছিল সেই আছে। এখনো এখানে সেই সব গাছ আছে যা যে যুগে কয়লা হয়েছিল সেই যুগের গাছ। ট্রি ফার্ন, ফার্ন গাছই, কিন্তু বড় বড় খেজুর গাছের মতো। কোনো মানুষ কখনো ঢোকেনি এরকম বন আছে। সেখানে এক নূতন আবাদ হবে। হাতির পিঠে সেই খাড়াই পাহাড়ে উঠে আবাদের জন্য উপযুক্ত জমি বেছে নিলে সেইখানে গাছ কাটা শুরু হবে। যন্ত্রপাতি কিছু নেই, বিরাট বিরাট বনস্পতি কুড়ুল দিয়ে কাটা হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। গুর্খাদের সহ্য শক্তির তুলনাহীন। বিনা অ্যানাস্থেসিয়ায় ঘ্যাচাং ঘ্যাচাং করে যদি হাড় কাটে হাতুড়ে ডাক্তার, এরা চুপ করে থাকতে পারে। কলকাতার শৌখিন পরিবেশ থেকে আমি এইখানে আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাতে এসেছি। এই গণ্ডগ্রামে টেলিফোন তো নেই, টেলিগ্রাফ অফিসও নেই। একটা খোড়ো ঘরের হাসপাতালে একটি হাতুড়ে ডাক্তার আছে। টেলিগ্রাফ অফিস পাহাড়তলিতে ৭-৮ মাইল দূরে। এই পাণ্ডব বর্জিত দেশে আসতে হলে ৬ মাইল খাড়া পাহাড় খুব সরু পথ দিয়ে উঠতে হয়। গাড়িটা প্রায় সোজা হয়ে থাকে এবং খাদের দিকে ২-৩ ইঞ্চি জমি বাকি থাকে কোনো কোনো সরু বাঁকে। কিন্তু আমার সাহস হচ্ছে অনভিজ্ঞতার সাহস। আমি এই অগম্য স্থানে আসবার জন্য কবিকে ডাকছি। যদিও উনি অল্পদিন হলেও দারুণ ইরিসিপ্লাস রোগে ভুগে উঠেছেন। আমার চিঠি পেয়ে তার ধারণা জন্মাচ্ছে যে আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, এবার তারটি রাখতে হবে। মার একটা চিঠি পেয়ে আমার উৎসাহ আরো বেড়ে গেল। মা লিখেছেন, আমরা চণ্ডালিকা দেখতে গিয়েছিলাম। নাচ শেষ হলে যখন কবিকে প্রণাম করতে গিয়েছি, তিনি বললেন, অমৃতা আর এসব কিছু দেখতে পায় না। কোথায় যে তোমরা তাকে পাঠিয়ে দিলে সুধা। মা আরো লিখেছেন, আমার মনে হয় আমাদের দেখলে ওর তোর জন্য মন কেমন করে। চিঠিটা পেয়ে আমি আবার তাকে আসবার জন্য লিখলাম। আমি সাধারণত তাকে বেশি চিঠি লিখি না, কারণ আমি জানি চিঠি দিলে উত্তর না দিয়ে তিনি পারেন না। কিন্তু অত কাজের মধ্যে সহস্র জনের সহস্র আবদারে উনি উদ্ব্যস্ত। আবার কেন আমি পরিশ্রম বাড়াবো? কিন্তু এখন আমি লিখছি, এমন চিঠি লিখছি যাতে তিনি মনে করেন আমি একেবারে আনন্দের জোয়ারে ভাসছি। আসবার কথা ঠিক হবার পর থেকে আসা পর্যন্ত ২-৩ মাসের সময়টা ওই জোয়ারের তরঙ্গ উত্তাল হয়। এই পাহাড়ে ২-৪ ঘর ও কাছাকাছি পাহাড়ে যেসব বাঙালি আছেন সকলেই চমৎকৃত। এখন আত্মীয় স্বজন অনেকেরই ইচ্ছা আমার বাড়িতেই এসে থাকে, কিন্তু আমি এখন ভিড় চাই না। আমার সাজানো বাড়ি আবার সাজাচ্ছে, ঘষা মাজা চলছেই, ফুলের কেয়ারি ছাঁটা হচ্ছে, লনে ঘাস বাছা হচ্ছে, টবে রং হচ্ছে, পর্দা বদল হচ্ছে। আমি রেখেছি কনক মন্দিরে কমলা সনপাতি। আমার নির্জনতার অবসাদ কোথায় পালিয়ে গেছে? যে ঝর্ণাটা ঝরঝর শব্দে আমাকে হয়রান করে দিত, এখন তার শব্দটা বদলে গেছে। সেটা কুলুকুলু ধ্বনি হয়ে গেছে। আর ওই যে ঝিঝি পোকার দল দিবারাত্র ঝি 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 করে আমার মাথার মধ্যে স্ক্রুড্রাইভার ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাতো, হঠাৎ সেটা ঝিল্লি রব হয়ে গিয়েছে। সিলভার ফারের পাতার ভেতর দিয়ে ঝড়ের বাতাস শোঁ শোঁ করে অরণ্যের দীর্ঘশ্বাস নিয়ে আসতো, সেটাও স্বর্ণ বীণার মতো বাজতে লাগলো। তুমি এসো, হৃদে এসো, হৃদিবল্লভ হৃদয় এসো। ১৯৩৮ সাল থেকে ৪০, এই ৩ বছর হচ্ছে আমার জীবনে আলোক বর্ষ।
বা অলোক বর্ষ। আমি এই সময়কার কথা এখানে লিখছি না, শুধু আমার অন্তর্জীবন প্রবাহের গতিটা চিহ্নিত করছি। সময়ের আপেক্ষিকত্ব আমি নানাভাবে বুঝছি। এই ৩ বছরে যখন তিনি আসছেন বা ফিরে গিয়ে আবার আসবেন, এই সময়ের মধ্যে কোনো ছেদ নেই। এটা একটা অখণ্ড সময়, যা আমার সারা জীবনের চির অতৃপ্তির মাঝখানে অমৃতপাত্র হয়ে অচঞ্চল আছে। আমার অকিঞ্চিৎকর জীবনকে মহৎ মূল্য দিয়েছে। এই গার্হস্থ্য তার ভালো লাগছে। আমি শেষ রাতে উঠে প্রস্তুত হই। যখন তিনি ভোরবেলায় পূর্বমুখী হয়ে ঘণ্টা দেড়েক বসে থাকেন, তার চেয়ারের পাশে এসে বসি। এইভাবে আমার দিন শুরু হয়। শেষ হয় যখন তাকে বিছানায় শুইয়ে গায়ে চাদর দিয়ে মশারিটা গুঁজে দিয়ে আসি তখন। ইনি বাড়িতে থাকা মানেই সর্বদা একটা রাজস্ব যজ্ঞ চলেছে। এত যে নির্জন জায়গা, তাও ঝুঁক করে সকাল ১০টা-১১টায় এক গাড়ি লোক এসে উপস্থিত হবে পথ খুঁজে খুঁজে। আগে খবর দিয়ে আসবে তার উপায় নেই, কারণ এখানে তো টেলিফোন নেই। তখন এই অতর্কিত আক্রমণে আমি পরাজিত হই না। তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেই ভালো মতোই। নির্জনতা পালিয়ে গেছে এই পাহাড়ের গ্রাম থেকে। বাড়িতে সর্বদা উৎসবের গান বাজছে, শুধু আমার মনে নয়, সকলেরই মনে। আমার স্বামীও আগের চেয়ে বেশি কথা বলছেন। তার টিপ্পনী কাটা রসিকতা ও সংখ্যায় বেড়েছে। চারিদিকে বাতাস যেন সুখে লঘু। আমরা আমরা উড়ছি, পৃথিবীর মাটি থেকে একটু উপরে উঠে আছি। আমি তার সব কাজগুলি নিজের হাতে করি। লেখা কপি করা থেকে শুরু করে টেবিল ঝাড়া, বিছানা করা, রূপার থালা মাজা, পালিশ করা সব। ওদের বাড়ির ভৃত্যকুল এতে অবাক হয়, কারণ তারা এমন কাণ্ড দেখেনি। যে ঘরটায় উনি বসে লেখেন, সেই ঘরের পাশে ওর স্নানের ঘর, তারপরে শোবার ঘর। একদিন স্নানের ঘরে বসে ওর কাপড় কাচ্ছি। বাগানের দিকে দরজাটা খোলা আছে। বাগানের পথ দিয়ে যেতে যেতে অবাবু হঠাৎ দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এলেন। হে, কি ব্যাপার? কি, আপনি কাপড় কাচ্ছেন কেন? এতগুলো লোক রয়েছে কি করতে? আমি খুব বিপদগ্রস্ত মনে করছি। চুপচাপ তাড়াতাড়ি কাজ সেরে নেবার চেষ্টা করছি। ছেড়ে দিন, ছেড়ে দিন, এ কি, এরা সব গেল কোথায়? চলে যান অবাবু, আমি রোজ করি, আজও করব। রোজ কাপড় কাচেন? হ্যাঁ, তাতে আপনার কোনো ক্ষতি হয়? উনি যদি জানতে পারেন খুব রাগ করবেন। জানতে পারবেন কেন? আমি বলে দেব তাই। এই বলে অবাবু হঠাৎ লেখার ঘরের দিকে দরজাটা খুলে দিলেন। তারপর কবিকে লক্ষ্য করে বললেন, দেখুন একবার, অমৃতা দেবী আপনার কাপড় কাচ্ছেন বসে বসে, কথা শুনছেন না। আমি তো অপ্রস্তুত। আমার কর্ণমূল ঝাঁঝা করছে। আমি কাপড় ছেড়ে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। উনি চেয়ারে হেলান দিয়ে একটা বই পড়ছিলেন। বইটা মুখের সামনে থেকে নামিয়ে এই দৃশ্য দেখে মৃদু মৃদু হাসছেন। তুই থাম তো, তুই এসবের কি বুঝিস? দরজাটা বন্ধ করে দে। তুমি তোমার কাজ করো অমৃতা। আমি তো তাই ভাবি, আমার কাপড় এত ফর্সা হয় কি করে আজকাল। আসলে ব্যাপারটা নিশ্চয়ই এর উল্টো হয়েছিল। আমি যে ওদের থেকে ভালো কাচতে পেরেছি তা কখনোই নয়, কিন্তু এটা পুরস্কার। ৩ বছরে ৪ বার এসেছিলেন কবি এই গণ্ডগ্রামে। পঞ্চমবার এখানে আসবার পথে কালিম্পংয়ে অসুস্থ হওয়ায় আর আসা হলো না। এই ৩ বছরের পরিপূর্ণ দানে আমার সব ক্ষয়ক্ষতি ধুয়ে মুছে গেল। এই ৩ বছরেই আমার সেই সত্তা তৈরি হয়েছে যে নিজেকে সময়সীমা অতিক্রম করে দেখতে শিখেছে। আমি অনির্বচনীয়কে অনুভব করেছি। পেরিয়ে মরণ সে মোর সঙ্গে যাবে, কেবল রসে, কেবল সুরে, কেবল অনুভবে। এই দানের মহিমা তখন ঠিক মতো বুঝতে পারিনি। এই দুর্গম স্থানে ওই বিপজ্জনক পথ পার হয়ে আসা কি সহজ কথা? আমার নিকটতম আত্মীয়ের মধ্যেও তার চেয়ে অনেক কম বয়সেরও যারা ছিলেন, তারা সাহস করতেন না। কিন্তু চিরতরুণ কবি
বাইরের বাধা বিঘ্ন গ্রাহ্য করলেন না। আরও আমার আনন্দের কথা এই যা অবাবু প্রায়ই মনে করিয়ে দিতেন তা হচ্ছে এক জায়গায় ইতিপূর্বে উনি দুবার যাননি। এই নির্জন অরণ্যে বিশ্বকবির সঙ্গে সঙ্গে বিশ্বও এলো। আমি পৃথিবীর মানুষের সঙ্গ পেলাম, দেশ বিদেশের গল্প শুনতাম। বার্গসো যার দর্শন পড়েছি, যিনি একজন জীবিত মানুষ তা ভাবিনি কখনো, তার কথা শুনলাম। বার্নার্ড শ, রোমা রোলা, বার্টন রাসেল, সব বইয়ের মলাটের নামগুলো নানা কথা বলতে লাগলো। অজ্ঞাতবেশের দৃশ্য দেখলাম। সবচেয়ে বেশি শুনতাম রাশিয়ার কথা। সেখানে যে নূতন পরীক্ষা চলেছে তার প্রতি তার আগ্রহের অন্ত ছিল না। বৃহদাকার মস্কো নিউজ আমি সেই প্রথম দেখলাম। 3টে প্রবন্ধ আমাকে দিয়ে অনুবাদ করালেন তিনি। সেগুলো বিভিন্ন পত্রিকায় গেল। সব দিক থেকে পূর্ণ হয়ে উঠছি আমি। আমাকে মানুষ করলেন তিনি। বললেন, মানুষের ইতিহাসটা পড়ো। 6 বছর ধরে মহাভারত পড়লাম, 2 বছর ঋগ্বেদ আর 5 বছর হিস্টোরিয়ানস হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড তাঁরই নির্দেশে। আমাদের এই সংসারটা সব শুদ্ধ তার ভালো লেগেছে। আমার স্বামীকে উনি বলেন পারফেক্ট জেন্টলম্যান। বাহিরে সুন্দর প্রকৃতি আর তার সহযোগী মানুষের সখ্য, দুটো নিয়ে একটা সম্পূর্ণতা। আমার স্বামীও এখন আগের চেয়ে অনেক কথা বলেন। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম, আমি যে সর্বদা একে নিয়ে এত মেতে আছি, তাতে তোমার হিংসা হয় না? হাসছো কেন? বলো না, বলো না। হিংসে হতে যাবে কেন? তুমি যা তুমি তা। অন্যরকম করতে চাইব কি আমি? তবু হিংসে হওয়ার কথা কিন্তু। কার সঙ্গে কথা? তুমি যদি মীরাবাই হতে, আমি কি হিংসা করতুম? একদিন লেখার ঘরে কবি বসে আছেন, লেখার টেবিলের পাশের চেয়ারে। আমি স্নান সেরে পিছনে এসে দাঁড়িয়েছি। চারদিকে সেদিন রোদ ঝলমল করছে। দূরে মাছের জন্য একটা জলাশয় করেছি, তারই পার ঘেঁষে ফুটেছে টাইগার লিলি। শ্রেণীবদ্ধ দীর্ঘ রঙিন রেখার দিকে উনি তাকিয়ে আছেন। বলছেন, কি সুন্দর এই ফুলের শাড়ি সাজিয়েছ। কে এই বিদেশিনী? ও তো জংলি লিলি। এখন তো ফুল নেই, শীতের সময় ফুলের সমারোহ। জানো অমৃতা, তোমরা খুব সুন্দর করে সংসার করছো। আমি জানতুম তুমি পারবে। যখন প্রথম এখানে আসার কথা হয়, সকলে বললে, কি জানি কিরকম ব্যবস্থা হবে, আপনার কষ্ট হবে। আমি ভাবছি, সে তো জানে আমার কি দরকার, নিশ্চয়ই অসুবিধা হবে না, নইলে ডাকবে কেন? সুন্দর তোমার সংসারটা ওই ঝর্ণার মতো ঝরঝর করে গান গেয়ে বয়ে চলেছে। সবচেয়ে আমার কি ভালো লাগে জানো? তোমরা দুজনে ঝগড়া করো না। দেখি তো প আর রকে কি ঝগড়াই করতে পারে। থামতেই চায় না, থামতেই চায় না। প শেষ পর্যন্ত চুপ করে যায়, কিন্তু র আর থামে না, সাপের মতন ফিরে ফিরে আসে। তা আপনি কিছু বলেন না? কত বলি, কিচ্ছু হয় না। সুন্দর সংসার সৃষ্টি করাও একটা সৃষ্টিকর্ম, একটা কাব্য। এই ফুলের রাজ্যে ফুলের মতো শিশুটিকে নিয়ে তোমরা সুখে আছো, এতে আমি খুব খুশি হয়েছি অমৃতা। তাই তো বারবার আসছি। চেয়ারের পিছনে দাঁড়িয়ে আমার শরীর মন নিষ্পন্দ। সত্য কথা বলতে হবে আমায়, এক্ষুনি বলতে হবে। আমার সারা জীবনটা কি মিথ্যা দিয়ে গড়ব? আপনি যতটা বলছেন তা ঠিক নয়, আপনাকে ঠকাচ্ছি আমি। কি বলছো? উনি পিছন দিকে হাতটা বাড়িয়ে টেনে আনলেন আমায় সামনের দিকে। কহ কি কন্যা, ঠকাচ্ছ কাকে? সকলকে। কিছু করতে পারিনি আমি, সব বাইরের, অর্ধেক ভুয়ো। আমার একলা রাতের কোনো সঙ্গী নেই। আমি এখন প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত। উনি যদি কোনো ভৎসনা করেন ভালো হয়। কেন নিরর্থক আত্মপীড়ন করছো? আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি,
মানুষ আপনাকে যা দিতে পারে তা দেশ কাল পাত্রে সীমাবদ্ধ। সবটা দেওয়া যায় না, পাওয়াও যায় না। তাই যা পাওয়া গেল না তার জন্য হাহুতাশ করে লাভ কি? যা হয়েছে তাই কি যথেষ্ট নয়? ফুলের শাড়ির দিকে হাত দেখিয়ে বললেন, এই যা হয়েছে, এই যা করেছো, এর জন্যই আমি গ্রেটফুল ম্যাডাম, গ্রেটফুল টু ইউ। এসব কথা সত্ত্বেও আমি বুঝতাম এই গভীর নির্জনতার কতখানি ভার আছে তা তিনি বুঝতেন। প্রত্যেকবারই যাবার সময় তাই আমাদের সঙ্গে সঙ্গে নামতে হতো। আমরা শূন্য ঘরে বসে থাকব আর ওরা সদল বলে চলে যাবেন, তার করুণাদ্রব মন তা কিছুতেই সহ্য করতে পারত না। যাবার কয়েকদিন আগে থেকেই তাই বলতে শুরু করতেন, এর চেয়ে না এলেই ভালো হতো, তোমাদের কষ্ট বাড়ানো, আমি আর আসবো না। একবার যাওয়ার আগে গোছগাছ চলছে, আমি বইগুলো সুটকেসে ভরছি, হঠাৎ আমার ভীষণ মন কেমন করতে লাগলো। উনি চেয়ারে হেলান দিয়ে বই পড়ছিলেন। আমি এসে ওর পায়ের কাছে বসে পড়ে ওর কোলের ওপর মাথা রেখে কাঁদতে লাগলাম। ওর ডান হাতে বই ধরা ছিল, সেটা বাঁ হাতে নিয়ে ডান হাতটা আমার মাথার উপর রেখে বললেন, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ঠিক তখনই সুবাবু ঘরে ঢুকলেন। ঢুকে আমায় ওই রকম ক্রন্দনরতা দেখে অপ্রস্তুত। আমি বুঝতে পারছি কবিও অপ্রস্তুত। আমার চুলের মধ্যে ওর চলমান আঙুলগুলো থেমে গেছে। প্রকাশ্যে আবেগ দেখানো ওর পছন্দ নয়, একটি মুহূর্ত মাত্র। তারপর উনি খুব সহজভাবে বললেন, সু, তুই আর এর সাক্ষী থেকে কি করবি, বরং নীলুকে ডেকে দে। নীলু এসেই আমার চুলের মুঠি ধরে টেনে তুলল। কি পাগলামি শুরু করেছো? ওকে এরকম করে জ্বালাতন করলে উনি আর কোনোদিনই আসবেন না। কবি বলেছেন, তুমি তো দেখছি উল্টা বুঝলি রাম। আমি কি অমৃতার হাত থেকে রক্ষা করতে ডেকেছি তোমায়? আমি ডেকেছিলাম সুর হাত থেকে রক্ষা করতে। সেদিন সন্ধেবেলা আমায় তিনি একটা কথা বলেছিলেন, বহুমূল্য রত্নের মতো সে কথাটা আমি হৃদয়ে ধারণ করে আছি। সন্ধ্যা হয়ে এসেছে। লম্বা লম্বা গাছগুলো অন্ধকার শুষে নিয়ে কালো কালো দীর্ঘ দেহ প্রেতের মতো দাঁড়িয়ে আছে। পরের দিন এরা চলে যাবেন। আমি চুপ করে ওর পায়ের কাছে বসে আছি। তখনও সবাই বেরিয়ে ফেরেননি, তাই চারদিক আরো নিঃশব্দ। হঠাৎ কবি বললেন, আমি তোমায় একটা কথা বলছি অমৃতা, এতে যদি তোমার কোনো সান্ত্বনা হয়। জীবনে আমি অনেক পেয়েছি, তবু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার মিলিত যে অর্ঘ্য তুমি আমাকে দিয়েছ, এরকম জিনিস আমিও বেশি পাইনি। বিদায়ের আগে এ আমারও দরকার ছিল, নইলে বারবার আসতুম না। আজকের মতো শেষ করছি ন হন্যতে উপন্যাসটি। জানাবেন কেমন লাগছে। ভালো লাগলে আপনারা তো জানেনই, একটা লাইক অন্তত করবেন, শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।